একবার ভাবুন তো, এমন একজন শাসকের কথা, যিনি মাত্র ৫ বছরে একটা গোটা সাম্রাজ্যের ভোল পাল্টে দিয়েছিলেন, আর এমন সব নিয়ম চালু করেছিলেন যা আজও আমাদের জীবনকে প্রভাবিত করে চলেছে। চলুন আজ শেরশাহ সূরির সেই অবিশ্বাস্য গল্পটা শোনা যাক। আজ আমরা যে রুপি বা টাকা ব্যবহার করি, শুধু ভারতে নয়, পাকিস্তান, নেপাল সহ আরও অনেক দেশে প্রায় ২০০ কোটি মানুষ যে মুদ্রা ব্যবহার করে, তার শুরুটা কিন্তু হয়েছিল প্রায় ৫০০ বছর আগে। আর এই মুদ্রা প্রচলন করেছিলেন শেরশাহ সূরি। এটা তার অসাধারণ দূরদর্শিতার একটা ছোট্ট উদাহরণ মাত্র। শুধু তাই নয়, আজকের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথা ভাবুন। বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত ছড়ানো এই বিশাল রাস্তাটাকেও তিনি একদম আধুনিক করে তুলেছিলেন। পথিকদের সুবিধার জন্য রাস্তার ধারে সরাইখানা, জলের জন্য কুঁয়ো আর ছায়ার জন্য গাছ লাগানোর ব্যবস্থা করেন। মানে তখনকার দিনের একটা জলজন্ত সুপার হাইওয়ে। তাহলে প্রশ্নটা হলো, কে ছিলেন এই মানুষটা? কিভাবে তিনি মাত্র ৫ বছরের শাসনে এত কিছু করে ফেললেন? এতটাই প্রভাবশালী ছিলেন যে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মোগলরাই তাকে বলতো উস্তাদে বাদশাহান, অর্থাৎ রাজাদের শিক্ষক। চলুন এই অসাধারণ শাসকের উত্থানের গল্পটা জেনে নেওয়া যাক। শেরশাহ সূরির সম্রাট হয়ে ওঠার যাত্রা কিন্তু একদিনে হয়নি। এই গল্পের শুরুটা হয়েছিল অনেক আগে, যখন তার নাম ছিল অন্য আর পরিস্থিতি ছিল একেবারেই প্রতিকূল। তার আসল নাম ছিল ফরিদ আল-দিন খান। পারিবারিক ঝামেলার কারণে খুব অল্প বয়সেই তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, কিন্তু তিনি দমে যাননি। সোজা চলে গিয়েছিলেন জৌনপুরে, যা ছিল তখনকার দিনের জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। আর এই শিক্ষাই তার ভবিষ্যতের ভিত্তি গড়ে দিয়েছিল। তার জীবনের মোড় ঘোরানো ঘটনাটা কিন্তু বেশ নাটকীয়। একবার বিহারের গভর্নরকে একটা বাঘ আক্রমণ করে বসে। তখন ফরিদ একাই খালি হাতে সেই বাঘটিকে মেরে গভর্নরকে বাঁচান। এই অবিশ্বাস্য বীরত্বের জন্যই তিনি শের খান বা বাঘের প্রভু উপাধি পান, আর এই নামটাই পরে ইতিহাসে লেখা হয়ে যায়। আচ্ছা, একটা মজার ঘটনা শোনায়। একবার শের খান প্রথম মুঘল সম্রাট বাবরের দরবারে খাওয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন। তো সেই খাওয়ার টেবিলে বসে তিনি এমন একটা কাজ করেন যা বাবরের মতো একজন বিচক্ষণ শাসকের মনে গভীর সন্দেহের জন্ম দেয়। ডিনার শেষে বাবর তার মন্ত্রীকে ডেকে বলেছিলেন, শের খানের ওপর কড়া নজর রাখো। লোকটা খুবই চালাক, আর ওর কপালে আমি রাজত্বের চিহ্ন দেখতে পাচ্ছি। বাবর কিন্তু ঠিকই ধরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন, তার মধ্যে ভবিষ্যতের এক সম্রাটের ছায়া রয়েছে। বাবরের সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে খুব বেশি সময় লাগেনি। শের খানের আকাশছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা তাকে সরাসরি মুঘল সাম্রাজ্যের সঙ্গে এক অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দেয়। বাবরের সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে শের খান একের পর এক যুদ্ধে মুঘলদের নাস্তানাবুদ করে ছাড়েন। প্রথমে চুনার দুর্গের সম্রাট হুমায়ুনের আক্রমণ আটকে দেন। তারপর ১৫৩৯-এ চৌসার যুদ্ধে এক অবিশ্বাস্য রণকৌশলে মুঘলদের হারান। আর সবশেষে ১৫৪০ সালে কনৌজের যুদ্ধে মুঘলদের চূড়ান্তভাবে হারিয়ে দিল্লির মসনদ দখল করেন। চৌসার যুদ্ধের কৌশলটা ছিল এক কথায় অসাধারণ। একদিকে মুঘলদের প্রায় ২ লাখ সৈন্যের বিশাল এক বাহিনী, কিন্তু বর্ষার কারণে আর নদী পার হতে গিয়ে তারা ছিল ছত্রভঙ্গ আর একেবারেই অপ্রস্তুত। ঠিক সেই দুর্বল মুহূর্তে শের খান তার অনেক ছোট কিন্তু অত্যন্ত ডিসিপ্লিনড একটা বাহিনী নিয়ে অতর্কিত ঝাঁপিয়ে পড়েন। এটা ছিল পিওর স্ট্র্যাটেজির কাছে সংখ্যার আপত্তিক পরাজয়। কনৌজের চূড়ান্ত বিজয়ের পর শের খান নিজেকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন, আর মুঘল সম্রাট হুমায়ুন তাকে দেশ ছেড়ে, রাজ্য ছেড়ে প্রায় ১৫ বছরের জন্য পারস্যের নির্বাসিত জীবন কাটাতে হয়েছিল। ভাবুন একবার, একজন সামান্য জায়গিরদারের ম্যানেজার থেকে সরাসরি হিন্দুস্তানের সম্রাট। শের খানের এই উত্থান ছিল সত্যিই বিস্ময়কর। এবার আমরা সেই পর্বে ঢুকছি যা শেরশাহকে ইতিহাসে অমর করে রেখেছে। ক্ষমতা দখলের পর তিনি মাত্র ৫ বছরে এমন সব সংস্কার করেন যা গোটা সাম্রাজ্যের চেহারাটাই পাল্টে দিয়েছিল। তিনি যে প্রশাসনিক কাঠামোটা তৈরি করেছিলেন সেটা ছিল তার সময়ের থেকে কয়েকশো বছর এগিয়ে। পুরো সাম্রাজ্যকে তিনি প্রথমে একতা বা প্রদেশে, তারপর সেই প্রদেশগুলোকে সরকার বা জেলায় এবং জেলাগুলোকে পরগনা বা উপজেলায় ভাগ করেন। এমনকি গ্রামের পঞ্চায়েত ব্যবস্থাকেও তিনি রাষ্ট্রীয় কাঠামোর অংশ করে তোলেন। মানে শাসন ব্যবস্থাকে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন তিনি। তার সংস্কারগুলো ছিল সত্যিই বৈপ্লবিক। যেমন ধরুন মুদ্রা ব্যবস্থা। এর আগে বিভিন্ন মানের মুদ্রা চালু থাকায় ব্যবসা বাণিজ্যে বিরাট সমস্যা হতো। তিনি নির্দিষ্ট ওজনের রূপোর রুপিয়া আর তামার পয়সা চালু করে অর্থনীতিতে একটা স্থিরতা আনেন।
ব্যবসা বাড়ানোর জন্য রাজ্যের ভেতরের সমস্ত অপ্রয়োজনীয় কর তুলে দেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেন তা হল স্বজন পোষণের বদলে যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মচারী নিয়োগ। সেই যুগে দাঁড়িয়ে এই পদক্ষেপটা ছিল এক কথায় অভাবনীয়। শেরশাহর শাসনকাল হয়তো খুব ছোট ছিল, কিন্তু তার কীর্তি আজও টিকে আছে। তার রেখে যাওয়া উত্তরাধিকার শুধু কাগজ কলমে নয়, বরং পাথর আর রূপোর মুদ্রাতেও খোদাই করা আছে। তা চালু করা রূপোর মুদ্রা বা রুপিয়ার ওজন ছিল একদম নির্দিষ্ট 178 গ্রেন। এই নিখুঁত স্ট্যান্ডার্ডের কারণে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ব্যবসা বাণিজ্য করা অনেক সহজ হয়ে গিয়েছিল। এটা শুধু একটা মুদ্রা ছিল না, এটা ছিল অর্থনৈতিক বিশ্বাস আর স্থিতিশীলতার একটা প্রতীক। আজকের পাকিস্তানের রোহতাজ দুর্গ, যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বা দিল্লির পুরানো কেল্লার ভেতরের কিলায় কুহনা মসজিদ, আর বিহারের সাসারামে তার নিজের বিশাল সমাধিসৌধ, এই সব কিছুই তার স্থাপত্য কীর্তির সাক্ষী। এই স্থাপত্যগুলো আজও সেই মহান শাসকের রুচি আর ক্ষমতার কথা জানান দেয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 5 বছরের শাসন শেষে কালিঞ্জর দুর্গ অবরোধ করার সময় এক আকস্মিক বারুদ বিস্ফোরণে এই মহান শাসকের মৃত্যু হয়। তার স্বপ্নের সাম্রাজ্যকে সম্পূর্ণ করার সুযোগ তিনি আর পাননি। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? যে মুঘলদের তিনি তাড়িয়েছিলেন, তারাই 15 বছর পর ক্ষমতা ফিরে পেয়ে শেরশাহের তৈরি করা প্রশাসনিক কাঠামোটাকেই প্রায় হুবহু নকল করে। শেরশাহের তৈরি করে যাওয়া সেই মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েই কিন্তু মুঘল সম্রাট আকবর তার মহান সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এটাই বোধহয় শেরশাহের প্রতিভার সবচেয়ে বড় স্বীকৃতি। শেরশাহ প্রমাণ করে গিয়েছেন যে সাম্রাজ্য গড়তে দীর্ঘ সময় নয়, বরং সদিচ্ছা আর সঠিক পরিকল্পনাই আসল। প্রশ্নটা থেকেই যায়, যদি তার শাসনকাল আরও কয়েকটা বছর দীর্ঘ হতো, তাহলে আজ ভারতীয় উপমহাদেশের ইতিহাসটা হয়তো অন্য রকমভাবে লেখা হতো।